তাহলে চালান পর্যন্ত আগের দিন হয়েছিল, এটাও হয়ে গেছে, রাজীব রোড এস কনসাইনমেন্ট নোট, গুডস রিসিভ নোট হয়ে গেছে, ইনভয়েস হয়ে গেছে, ইনভয়েস হয়নি, গুডস রিসিভ নোট হয়ে গেছে। ইনভয়েস আর কিছুই নয়, এটা হচ্ছে বিল। প্রথমে কি হয়েছে, পারচেজ করতে গেলে প্রসেস কি আছে, প্রথমে অর্ডারের আগে তুমি কোটেশন চাইবে, কে কত কম দামে আমাকে প্রোডাক্ট দিতে পারে। তো আমি 5 জনের কাছ থেকে চাইলাম কি 10 জনের কাছ থেকে, যার কাছ থেকে আমি বেস্ট কোটেশন পেলাম, মানে কম দামে পাচ্ছি, ভালো কোয়ালিটি, সেটা আমি সিলেক্ট করলাম এবং অর্ডার দিলাম। তো অর্ডার দিলে অর্ডার ডকুমেন্টে কার নাম্বার মেনশন করা থাকবে, কোটেশনের নাম্বার, কোটেশনের ডেট, কোন কোটেশনের এগেনস্টে আমি তোমাকে অর্ডার দিচ্ছি। প্রথমেই বলেছি যে প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকবে। তো তুমি যখন অর্ডার দিয়ে দিলে যে সেলার সে কি করবে, সে সেলার কি করবে, তোমাকে গুডস পাঠাবে, সে তাহলে কি ডকুমেন্ট বানাবে, চালান, চালানের নাম্বার থাকবে, আর চালানে কার রেফারেন্স থাকবে, পারচেজ অর্ডারের, তুমি যে গুডসটা পাঠাচ্ছ কোন পারচেজ অর্ডারের এগেইনস্টে পাঠাচ্ছ, চালান। এবার চালানের পরে আমরা দেখেছি যে গুডস রিসিভ, চালানের পরে দেখেছি যে কনসাইনমেন্ট নোট, কনসাইনমেন্ট নোটে কি বলা আছে যে যদি ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে পাঠানো হয় তখনই এটা ট্রান্সপোর্টার ইস্যু করে, ট্রান্সপোর্টার ইস্যু করবে কাকে, যে পাঠাচ্ছে আর যার কাছে যাবে। মানে 5টা কপি হয় দেখেছো, যে তার অফিস কপি একটা, যে পাঠাচ্ছে মানে সেলার, যে যার কাছে যাবে তাকে একটা মানে বায়ার, 3টে হয়ে গেল, আর ড্রাইভারের কাছে একটা, আর একটা চেক পোস্টে দিতে হতে পারে, টোটাল 5টা। ঠিক আছে, তো ট্রান্সপোর্টার যে কনসাইনমেন্ট বিজনেসে ইনভলভ রয়েছে, সে কি বেসিসে চার্জ করে, সে তোমার প্যাকেট বেসিসে চার্জ করবে, ওয়েট বেসিসে চার্জ করবে, আর তার বিলে তুমি দেখতে পাবে যে কত প্যাকেজ তুমি নিয়ে যাচ্ছ ক্যারি করে, ঠিক আছে, ওয়েট কত তার। এরপরে গুডস রিসিভ নোট আমরা দেখেছি, যেখানে গুডস রিসিভ নোটে কে ইস্যু করবে, যে গুডস রিসিভ করছে মানে যে অর্ডার দিয়েছিল পারচেজার, সে রিসিভ করবে। আচ্ছা, তাহলে গুডস রিসিভ নোটে তুমি অ্যাজ এ পারচেজার তুমি দেখবে যে আমি যতগুলো অর্ডার দিয়েছিলাম সেই অনুযায়ী রিসিভ হয়েছে কি, ওখানে সেই জন্য দেখতে পাবে যে ডেলিভার অর্ডার কোয়ান্টিটি আর ডেলিভারি কোয়ান্টিটি দুটো কলাম রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার অর্ডার কোয়ান্টিটি, ডেলিভারি কোয়ান্টিটি, ডেলিভার্ড কোয়ান্টিটি, ঠিক আছে। তারপরে এতটাই হয়েছিল আগের দিন, এরপরে ইনভয়েস দেবো। তাহলে ইনভয়েসে, ইনভয়েস হচ্ছে তুমি যখন কনফার্ম হয়ে গেল কি গুডস তো রিসিভ হয়ে গেছে, তার মানে আমার সেল হয়ে গেল কনফার্ম। এবার আমি কি করব, বিল ইস্যু করব, যত টাকার গুডস পাঠিয়েছি সেই হিসাবে আমি বিল ইস্যু করব, ফাইনাল বিল, যেটাই হচ্ছে ইনভয়েস। তাহলে এখানে কি লেখা রয়েছে, ইট ইজ এ ডকুমেন্ট, it is a document which arises while a product is sold, যখন প্রোডাক্ট সেল হচ্ছে তখন এটা অ্যারাইজ হচ্ছে। এর ফরম্যাট কি আছে, ফরম্যাট দেখো, দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কাকে আমরা সেল করেছিলাম আগের দিন, পিকিউআর কে সেল করেছিলাম, পিকিউআর কে সেল করেছিলাম, পিকিউআর লিমিটেড। বিল নাম্বার, বিল নাম্বার পারচেজ অর্ডার নাম্বার,
বিল নাম্বার বলতে এই ইনভয়েসের নাম্বার, এই ডকুমেন্টের তো একটা নাম্বার দেবে না। আচ্ছা স্যার এইটা তো আইএন ইনভয়েস, যে ওই আগের দিন কত করেছিলাম 20-21 না 21-22, 21-22। এটা সেলার ইস্যু করবে, এটা সেলার ইস্যু করবে যে সেল করছে। আচ্ছা কবে ইনভয়েস দিচ্ছ, গুডস ডেলিভারি কবে হয়ে গেছিল ওই দিন, কিছু লিখেছিল এখানে তো সব ডিলিট হয়ে গেছে। 3 তারিখে গাড়ি আসছে, 1 তারিখে পাঠিয়ে অর্ডার দিয়েছিলাম, 2 তারিখে সে পাঠিয়েছিল, 3 আচ্ছা আমি তাহলে 5 তারিখে ধরো ইনভয়েস পাঠাচ্ছি, কিছুদিন একদিন পর, 5, 9, 21। আচ্ছা চালান নম্বর তাহলে ওখানে যেটা দেওয়া হয়েছিল সেটাই মেনশন করতে হবে, চালানের ডেট সেম যেন থাকে। তাহলে আমার তো মনে নেই এখানে, তাহলে যেটা দেওয়া হয়েছিল সেটাই দিতে হবে, অর্ডার যেটা দেওয়া হয়েছিল সেটাই দিতে হবে, অর্ডারের নম্বর, অর্ডারের ডেট। সি নোট এটা কোনো কাজে লাগবে না, এই তিনটে বিল নাম্বার, চালান নাম্বার, অর্ডার নাম্বার। চালান অর্ডার নাম্বার বুঝতে পারছো, আগে যেগুলো দেওয়া হয়েছিল এখানে নাম্বার সেগুলোই দিতে হবে। আচ্ছা কোয়ান্টিটি তাহলে আমাদের কত ছিল, 210 কোয়ান্টিটি ছিল, মাদার বোর্ডে লিখেছিলাম, অর্ডার করা হয়েছিল সেটাই। কত করে ধরেছিলাম, 4000 করে, তাহলে যত হবে টোটাল করলে কত হবে, 84, 4,80,000, 8,40,000, তাহলে রুপিস 8,40,000। 8,40,000, ঠিক আছে হয়ে গেছে। আরো যদি প্রোডাক্ট থাকে পরপর লিখতে থাকবে। তাহলে ইনভয়েস বসে গেলে যে এটা হচ্ছে তোমার ফাইনাল ডকুমেন্ট, তোমার যে সেলিং অ্যাক্টিভিটি হচ্ছে এটার বেসিসেই তুমি টাকা নেবে, বিলে যত আছে টাকা। চালানে কিন্তু তোমার প্রাইস মেনশন থাকে না, ওখানে কি মেনশন থাকে, কোয়ান্টিটি, প্রাইস মেনশন থাকে না। ক্যাশ মেমোতে এসে যাও, ক্যাশ মেমো কিসের জন্য, ক্যাশ সেল বা পারচেজের জন্য। তুমি যদি কাউকে ক্যাশে সেল করো, তুমি তো তাকে ধারে সেল করছো না, তাহলে তার নাম লেখার দরকার নেই, তো তুমি একটা ক্যাশ মেমো বানিয়ে রাখবে ক্যাশ সেলের জন্য। তাহলে ক্যাশ মেমো কিসের জন্য, ইট ইজ এ বিল ফর ক্যাশ পারচেজ অর সেল, যে পারচেজ করছে তার দিক থেকে পারচেজ, কিন্তু সেল করছে তার দিক থেকে সেল, সেল করছে সে ইস্যু করবে ক্যাশ মেমো, যে পারচেজ করছে সে ক্যাশ মেমো পেয়ে যাবে। আচ্ছা এখানে দেখো ফরম্যাট দেখো, এখানে আর কিছুই নেই, এখানে নেম রয়েছে, এখানে কি তোমার নাম লেখার দরকার রয়েছে, এখানে তুমি ক্যাশ লিখে দিতে পারো, নেম ক্যাশ। কিন্তু কোনো পার্সন যদি চায়, ইফ সামবডি ওয়ান্টস, যদি কেউ চেয়ে থাকে, ইট, হ্যাঁ সে যদি বলে আমার নামটা লিখে দাও, ইফ সামবডি ওয়ান্টস ইট ক্যান হ্যাভ দ্য ফুল নেম, তাহলে তার ফুল নাম লিখবে, তাহলে তুমি ক্যাশ লিখে দিলে চলবে। কটা কোয়ান্টিটি দিয়েছো, ধরো দুটো কোয়ান্টিটি সেল করেছো, মাদারবোর্ড দুটো ক্যাশে সেল করেছো, 4,000 করে, তাহলে কত সেল হলো ক্যাশে, 8,000 পয়সা, এখানে 8,000, ধরো কিছু ডিসকাউন্ট দিতে যদি এখানে রাউন্ড অফ রয়েছে, যদি এটা ফ্র্যাকশনে আসতো তাহলে রাউন্ড অফের ব্যাপার আসতো, এটা রাউন্ড অফ আছে, নেট অ্যামাউন্ট এখানে কোনো রাউন্ড অফ হচ্ছে না, নেট অ্যামাউন্ট 8,000, 8,000 চলো। অ্যামাউন্ট ইন ওয়ার্ডস এখানে আছে 8,000, 8,000 বুঝতে পারলে, ক্যাশ মেমো ইজি। এরপর এসে যাও, তাহলে ক্যাশ মেমো, তাহলে ক্যাশে সেল করার জন্য তোমাকে ক্যাশ মেমো দিতে হবে, আর কিছু না। এরপরে ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট ক্রেডিট নোট কি বলেছিলে আগের দিন, আমি বলেছিলাম ডেবিট নোট কি ক্রেডিট নোট কি, বলো।
তুমি বলো। ক্রেডিট নোট হচ্ছে যে যদি আমাদের কোনো পারচেজ করা প্রোডাক্ট রিটার্ন হয় হুম, তাহলে যাকে রিটার্ন করছি সে আমাকে ক্রেডিট নোট দেবে। পারচেজ করা রিটার্ন, হ্যাঁ, মানে ওরা আমাদেরকে সেলস রিটার্ন ক্রেডিট নোট ইস্যু করবে তখন। না তুমি সেলের দিক থেকে বলো, সেল করেছিলে রিটার্ন হয়ে এসেছে, হ্যাঁ, তাহলে তুমি কি ডকুমেন্ট ইস্যু করবে? তাহলে আমি ওকে হচ্ছে সেলস রিটার্ন ক্রেডিট নোট ইস্যু করবো যাকে সেল করেছে। আচ্ছা, ও রিটার্ন করেছে, তুমি ওকে ডকুমেন্ট দেবে, ওকে ডকুমেন্ট দেবো সেলস রিটার্ন ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ও ওটা এন্ট্রি করে আমাকে ডেবিট নোটে রিসিপ্ট দেবে। আচ্ছা ঠিক আছে। তাহলে কোনো পার্টিকে যদি তোমাকে ক্রেডিট করতে হয় ক্রেডিট নোট, কোনো পার্টিকে যদি ডেবিট করতে হয় ডেবিট নোট, তোমার বইতে দেখো, তুমি যদি কোনো পার্টিকে ক্রেডিট করতে চাও ক্রেডিট নোট, কোনো পার্টিকে যদি ডেবিট করতে চাও ডেবিট নোট। এবার এটা পারচেজ সেলের মধ্যেই হবে। যদি পারচেজ করো কোনো পার্টির কাছ থেকে, তার মানে কি তাকে তো ক্রেডিট করাই ছিল আগে থেকে, পারচেজ টু, তাকে তাহলে এখন যদি রিটার্ন করো তাহলে ডেবিট নোট, পারচেজ রিটার্ন হলে ডেবিট নোট। আর যদি সেল রিটার্ন হয়, সেল করেছিল মানে তাকে কি করা হয়েছিল, ডেবিট করাই ছিল, সে যদি রিটার্ন করে তাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তাহলে ক্রেডিট নোট। তাহলে ফরম্যাট দেখে না এখানে কি লেখা রয়েছে একবার পড়ে নাও। when a party debits the account of its creditor, যখন কোনো পার্টি, পার্টি বলতে কোনো বিজনেস যদি ক্রেডিটরের অ্যাকাউন্টকে কি করে, ডেবিট করে, তাহলে কি হবে, বিকজ অফ সার্টেন ট্রানজেকশন, কোনো ট্রানজেকশনের কারণে হতে পারে রিটার্ন, ঠিক আছে, ইট ইস্যুস এ নোট টু দ্য কনসার্ন পার্টি, মানে ওই পার্টিকে, intimating that certain amounts have been debited to its account, তাকে জানানো হচ্ছে যে তোমার অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিয়েছি এত টাকা দিয়ে। আচ্ছা, মেন ফরম্যাট দেখো এখানে থিওরি যা লেখা রয়েছে ওইটা দেখে নেবে। হুম, আচ্ছা কতটা, এতটাই করো এইখান পর্যন্ত। হ্যাঁ, এখানে পার্টি বলতে বিজনেস, যে যখন কোনো বিজনেস অর্গানাইজেশন ডেবিট করছে তার ক্রেডিটরকে, ঠিক আছে, কোনো ট্রানজেকশনের কারণে সে ইস্যু করছে তাকে ডেবিট নোট, তো সেখানে ডেবিট নোট ইস্যু করে কি বলছে কি তোমার অ্যাকাউন্টকে ডেবিট করে দেওয়া হলো এত টাকা দিয়ে, এটাই বলছে। এটা ক্রেডিট নোটের, এটা ক্রেডিট নোট নয়, এটা তোমার ডেবিট করছে, ডেবিট নোট, এতটা যতটা দাগ দেওয়া রয়েছে এটা হচ্ছে ডেবিট নোট। না না ভুলভাল না, ক্রেডিট নোটের ডেসক্রিপশনটা এখানে দেয়নি, এখানে লিখে দিয়েছে এগেইনস্ট দ্য ডেবিট নোট, এটা এখানে আছে দ্য আদার পার্টি শুড ইস্যু ক্রেডিট। তুমি ডেবিট নোটটা বুঝতে পেরেছো, যতটা দাগ দেওয়া রয়েছে এতটাই হচ্ছে ডেবিট নোট। ওইখানে যা লেখা আছে এখানে আলাদা লেখা আছে। কি লেখা আছে তোমার এখানে? এখানে লেখা আছে when a party debits the account of its creditor, এখানে লেখা আছে when the party debits the account of its debtor or creditor। মানে এখানে দুটোকে অ্যাডজাস্ট করে দিয়েছে, দুটো ডেসক্রিপশন মানে অবলিক দিয়ে করে দিয়েছে তো, ঠিক আছে, আর এখানে ডেবিট বা অবলিক দিয়ে ক্রেডিট করে দিয়েছে, ওটা কি আছে, শুধু ডেবিট আছে না অবলিক দিয়ে ক্রেডিট? হ্যাঁ, তার মানে এটা বলতে চাইছে ডেবিট হলে ক্রেডিটর হবে, আর যদি এখানে ক্রেডিট লেখা থাকে অবলিক দিয়ে ক্রেডিট আছে, তো ক্রেডিট থাকলে তার মানে এখানে ডেটার্স এর কথা বলতে চাইছে। আচ্ছা, শুধু ডেবিট রয়েছে, because of certain transaction it issues credit note to the concerned party indicating that have been debited to the account. না এখানে লেখা আছে লিখে দিয়েছে ডেবিট নোট এগেইনস্ট বলনা হয়ে যাচ্ছে, আমারও আগের দিন থেকে বলনা ডেবিট নোট দিয়ে ভালো করে শুরু ভালো আছে, বুঝতে তো একবার হবে, বুঝতে তো একবার হবে, বাকিটা তো দেখে দেখে লিখা। এইটাই মনে রাখো, ডেটার্সটা ছেড়ে দাও, হ্যাঁ এটাই মনে রাখো, ডেটার্সটা ছেড়ে দাও। তাহলে তুমি যখন ক্রেডিটরকে ডেবিট করছো
তাহলে তাকে কি অ্যাকাউন্ট নিতে হবে? ক্রেডিটরকে ডেবিট করছো কেন? তার কাছ থেকে পারচেজ করলে কি হবে? কারো কাছ থেকে ধারে গোল্ডেন রুল মুখস্থ করেছো? বলেছিলাম, বলো গোল্ডেন রুল বলো। গোল্ডেন রুল নয়, গোল্ডেন রুলের আন্ডারে অ্যাকাউন্ট 3 পাবো। হুম, ক্রেডিট নোট নয়, হোয়াট কামস, কি বললে, কোন অ্যাকাউন্ট বললে? পার্সোনাল রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। মানে সেই অ্যাকাউন্টটা ধরো কোনো অ্যাসেট এলো, সেই অ্যাসেট অ্যাকাউন্টটা ডেবিট, কোনো অ্যাসেট চলে গেল, সেই অ্যাসেট অ্যাকাউন্টটা ক্রেডিট। তারপরে বলো। আচ্ছা, ধারে সেল করলে যে তোমাকে ধারে দিয়েছে সে রিসিভার না গিভার? রিসিভার না গিভার? যে তোমাকে ধারে সেল করলো, তুমি ধারে পারচেজ করলে, তাহলে যার কাছ থেকে পারচেজ করলে সে রিসিভার না গিভার? গিভার। তাহলে সে কি হবে? ক্রেডিট হবে। একটু ধরো এস এস খানের কাছ থেকে কিনেছো, তার মানে সে ক্রেডিট হবে, টু লিখে দিয়েছো মানে ক্রেডিট। ধরো পারচেজ করেছো, তার মানে কি পারচেজ কি হবে? ডেবিট। পারচেজ টু এস খান, এখানে তাহলে এস খানকে ধরো কিছু রিটার্ন করেছো, তাহলে তো ডেবিট করতে হবে এর অ্যাকাউন্টকে। পারচেজ রিটার্ন না, পারচেজ রিটার্ন না, এস খানকে ডেবিট করতে হবে। এস খান অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। তো এখানে সেটাই বলতে চাইছে, তা সেই তুমি যে তাকে ডেবিট করবে, তোমাকে একটা নোটের থ্রু দিয়ে জানাতে হবে। কি কারণে? না তুমি গুডস রিটার্ন করেছো, সেই কারণে তোমার অ্যাকাউন্টকে ডেবিট করে দেওয়া হলো, সেও কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ ডেবিট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? when a party debits মানে তুমি তার অ্যাকাউন্টকে ডেবিট করে দিচ্ছ the accounts of creditor because of certain transaction বলতে ওই রিটার্ন হয়েছে বা অন্য কারণও হতে পারে নর্মালি রিটার্নের ক্ষেত্রেই হয়ে থাকে। ইট ইস্যুজ এ নোট টু দ্য কনসার্ন পার্টি, মানে ওই পার্টিকে, মানে বলতে এখানে এস খানকে তুমি একটা নোট দিচ্ছ যে তোমার তুমি 5,000 টাকার গুডস তোমাকে আমি রিটার্ন করে দিলাম, অ্যান্ড প্রপার অ্যাডজাস্টমেন্ট মেড ইন ওন অ্যাকাউন্ট। তুমি তার অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছো, তোমার অ্যাকাউন্টও অ্যাডজাস্ট করে নিয়েছো। এটাই হচ্ছে ডেবিট নোট। ও যখন তোমাকে পাঠাবে আবার ওর রেসপেক্টে, তুমি তো পাঠালে, ও আবার তোমাকে কনফার্ম করবে যে ঠিক আছে তোমার অ্যাকাউন্টকেও আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। ধরো এস খান কি করবে? এস খান না, এস খান তো তোমাকে সেল করেছিল, তোমাকে সেল করেছিল ইউ অ্যাকাউন্ট টু সেল, ও এইভাবে করে রেখেছিল ওর খাতাতে। এস খান এখন কি করবে? তোমাকে কি করবে? ক্রেডিট করবে, টু ইউ করবে। আর সেল রিটার্ন কেও কি করবে? ওর কাছে সেল রিটার্ন হলো না, তাহলে তোমাকে যদি ক্রেডিট করলো, তোমাকে কি নোট দেবে তাহলে? ক্রেডিট নোট। ডেবিট নোটের এগেইনস্টে যে নোট দেওয়া হবে সেটা হচ্ছে ক্রেডিট নোট, ক্রেডিট নোটের এগেইনস্টে যে নোট দেওয়া হবে সেটা হচ্ছে ক্রেডিট নোট, হ্যাঁ ডেবিট নোট। ঠিক আছে? ডেবিট নোটের এগেইনস্টে ক্রেডিট নোট দেবে, ক্রেডিট নোটের এগেইনস্টে ডেবিট নোট। ঠিক আছে? তাহলে তুমি শুধু এই একটাই মনে রাখবে, ক্রেডিটরসের দিক থেকে মনে রাখলে হয়ে যাবে বাকিটা। আচ্ছা তাহলে এর ফরম্যাটে কি আছে দেখো, ফরম্যাট, এটা তো থিওরি দেখলে, ফরম্যাটে কি আছে দেখো। ফরম্যাটে রয়েছে নাম্বার, তোমার যে কোনো ডকুমেন্টের বলেছি নাম্বার, এটা তাহলে কোন ডকুমেন্টের নাম্বার? তুমি যদি ডেবিট নোট ইস্যু করো ডেবিট নোট, যদি ক্রেডিট নোট ইস্যু করো ক্রেডিট নোট। ঠিক আছে? ফরম্যাট একই, শুধু ডেবিট ক্রেডিটের ব্যাপার। যদি রিটার্ন হয় তাহলে কি নোট? পারচেজ রিটার্ন হয় ডেবিট নোট, পারচেজ রিটার্ন হয় ডেবিট নোট, তার নাম্বার দেবে। কাকে রিটার্ন করছে? এখানে ধরো কার কাছ থেকে কিনেছিলাম? এস খান্না নয়, আমাদের যেটা পিকিউ আর এক্সওয়াইজেড দিয়ে চলছিল, পারচেজ অর্ডার
XYZ মাল সাপ্লাই করেছে এখানে কাকে অর্ডার করেছিলাম? XYZ কে অর্ডার XYZ কে অর্ডার করেছিলাম না, এখানে XYZ লিখেছিলাম। PQR 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 অর্ডার করেছিল XYZ কে, তাই তো? XYZ কে অর্ডার করেছিল, তার মানে XYZ বিল করলো না লাস্টে। তারপরে XYZ কিছু ক্যাশে সেল করেছে, তারপরে সাপোজ তুমি XYZ কে রিটার্ন করেছো, মানে কে রিটার্ন করলো? আচ্ছা, এখানে তোমার অন্য জনের ফরম্যাট আছে। কার ফরম্যাট আছে? XYZ কাউকে রিটার্ন করেছে। এখানে XYZ কাউকে এই ডকুমেন্টটা দিচ্ছে, তার মানে এই ডকুমেন্টটা তোমাকে ভাবতে হবে XYZ এর বিহাফে, PQR এর বিহাফে ভাবলে হবে না, কারণ ফর যে লেখা রয়েছে তার মানে কে ইস্যু করছে? XYZ। তাহলে XYZ আমরা যে তা নিয়ে চলছি সেই হিসাবে XYZ কি ইস্যু করতে পারে? XYZ ইস্যু করতে পারে ডেবিট নোট না ক্রেডিট নোট, সেটাতে ঠিক দেবো। তাহলে ইস্যু করতে পারে, আমরা যে নিয়ে চলছি, আমরা কি নিয়ে চলছি যে PQR অর্ডার করছে XY কে, XY সেল করছে PQR কে। কোন নোট হবে? ক্রেডিট নোট। XYZ ক্রেডিট নোট কেন দেবে? because XYZ হচ্ছে আমাদের এখানে সাপ্লায়ার, XYZ PQR কে মালটা সাপ্লাই করে। হ্যাঁ, তাহলে যদি মালটা রিটার্ন যায় তাহলে PQR XYZ কে মালটা রিটার্ন দিচ্ছে, আচ্ছা, তাহলে ও হচ্ছে সেল রিটার্ন। ক্রেডিট নোট সেল রিটার্ন বুঝতে পারলে না? XYZ সেল করেছিল তো, XYZ এর বিহাফে পাবো, কারণ নিচে XYZ আছে। XYZ ডকুমেন্টটা ইস্যু করবে। XYZ কাকে সেল করেছিল? PQR কে। PQR যদি রিটার্ন করে, PQR যদি রিটার্ন করে তাহলে PQR কে কি ডকুমেন্ট দিতে হবে? PQR রিটার্ন করা মানে XY এর বিহাফে ভাবো ওটা কি রিটার্ন? XY এর বিহাফে ভাবো কি রিটার্ন? সেলস রিটার্ন। সেলস রিটার্ন হলে পার্টিকে কি করতে হবে? পার্টিকে ক্রেডিট করতে হবে। সেলস রিটার্ন মানে ক্রেডিট নোট, এটা বড় না ওটা এটা বুঝতে পারলে কি পারলে না? কিন্তু এত যদি এক লাইনে বলা যায় সেলস রিটার্ন মানে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। সেলস রিটার্ন মানে ক্রেডিট নোট। হ্যাঁ, পারচেজ রিটার্ন মানে ডেবিট নোট ইস্যু করতে হবে। আর এটা তুমি মনে রাখার জন্য, কিন্তু লজিক্যালি বুঝতে গেলে এইভাবে। মানে প্র্যাকটিস এরকমই বলে দেওয়া হচ্ছে এই ব্যাপারে। না না, ওটা প্র্যাকটিক্যাল করতে করতে নিজের কাছেই লাগিয়ে দিই। আর পারচেজ রিটার্ন হচ্ছে ডেবিট নোট। আচ্ছা, তাহলে এখানে তাহলে কে কাকে দেবে? XY তো নিচে লেখা রয়েছে, তার মানে PQR কে সেল রিটার্নের জন্য ডেবিট নোট দেবে, তাই তো? না ডেবিট নোট ক্রেডিট? ক্রেডিট নোট, কারণ ক্রেডিট করতে হবে PQR এর অ্যাকাউন্টকে। তাহলে আমি ডেবিট কেটে দিলাম, স্ট্রাইক থ্রো করতে হবে। এটা এক্সেল, এইগুলো এক্সেল ফরম্যাটে থাকবে, তোমাকে এই যে এইগুলো স্ট্রাইক থ্রো করা কিভাবে শিখতে হবে। এক্সেল চলছে তো না ওয়ার্ড চলছে? ওয়ার্ডের পরে এক্সেল যখন যাবে এগুলো স্ট্রাইক থ্রো কিভাবে করতে হয় এখানে তো এগুলো সব এক্সেলে হয়, এক্সেলে করতে হবে। না তো কি তোমাকে ম্যানুয়ালি দেওয়া হবে নাকি? এক্সেলে ভালো তো না। ক্যালকুলেশন করা ঝামেলা নেই। এক্সেলে কি গেল, এগুলো টাইপ করতে হবে। আমি যখন এগুলো লিখে দিলাম না, না টাইপ করতে হয় মানলাম, এই ধরুন এখানে হাতে কলমে স্যার যোগ করতে হবে, যেমন জিএসটি কত বললো, জিএসটি থেকে মাইনাস কত হবে, এই সেই ওখানে অটোমেটেড বেরিয়ে যাবে। এই যে নামগুলো আমি পেনে লিখেছি এগুলো সব এক্সেলে টাইপ করতে হবে। তোমাকে ব্ল্যাঙ্ক দেওয়া হবে, ব্ল্যাঙ্ক দেওয়া হবে। ব্ল্যাঙ্ক ফরম্যাটটা দিয়ে দেবেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফরম্যাট দেওয়া হবে। খাতায় কলমে কোনো কাজ না না, খাতায় কলমে কোনো কাজ নেই। এমসিকিউ আর এরকম লিখতে হবে। তাহলে এখানে তোমাকে ডেবিট নোট তুমি কেটে দিলে, আর এখানে ডেবিটেড কেটে দিলে, ক্রেডিটেড তাহলে থাকলো। আচ্ছা, এখানে তাহলে যেই দিন ডেবিট নোট যেই দিন রিটার্ন হচ্ছে, সাপোজ 7 তারিখে রিটার্ন হয়েছে, 7 তারিখে রিটার্ন হয়েছে, PQR রিটার্ন করেছে, সেই জন্য এ নোট দিচ্ছে। ওটা তো নম্বর। আচ্ছা, নম্বর আছে, ক্রেডিট নোটের নাম্বার, এটা তো ডকুমেন্টের নাম্বার, এই ডকুমেন্টের নাম্বার।
তাহলে সিএন করে দাও ক্রেডিট স্যার নোট। ধরুন এক্সেলে ধরুন আমি এগুলো করছি, এগুলো এক্সেলে কি একটা স্টপ হয়ে থেকে যায় নাকি, এক্সেলে সেভ হয়ে থেকে যায়? সেভ কি সেভ থেকে যাবে? এগুলো তোমার এক্সেলে একটা ফরম্যাট বানানো আছে, তোমাকে এক্সাম দেওয়ার সময় সেই এক্সেলেই ফিল আপটা ও করতে হবে, exam, এক্সামে ফিল আপ। বাকি কাজ সপ্তাহেই করবে, এটা শুধু এক্সামের জন্য। আচ্ছা এইটা কি যেদিন ফিরে এলো সেই দিন? যেদিন দিচ্ছে আমাকে ক্রেডিট নোট আর ওরা যেদিন ক্রেডিট করছে আমাকে, আমরা যেদিন মালটা দিয়ে দিলাম রিটার্ন তাহলে কত রিটার্ন হয়েছে? সাপোজ 210টা কিনা হয়েছিল, 10টা অর্ডার করে দিতাম। 210-এর মধ্যে সাপোজ পিকিউআর রিটার্ন করে দিচ্ছে 5টা, কোনো কারণে ডিফেক্ট রয়েছে, যাই হোক। তো এখানে লিখবে টু মাদারবোর্ড। ইনভয়েস নাম্বার রেফারেন্স রয়েছে কোথায়? বইতে রয়েছে। যে বিলটা ওরা দেয় সেই বিলের রেফারেন্স নাম্বার একটা থাকে, এটাই ফরম্যাটে নেই আর কি, কিন্তু রেফারেন্স এখানে ফরম্যাটে নেই, যদি রেফারেন্স নাম্বার ফরম্যাটে থাকতো তুমি দেবে নিশ্চয়ই অরিজিনাল ইনভয়েসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর রেফারেন্স তুমি দেবে। এখানে যেহেতু ফরম্যাট আমি দেখতে পাচ্ছি না, ফরম্যাটে তো অরিজিনাল ইনভয়েস নাম্বার দেওয়ার আমি দেখতে যাবে না, স্পেস করা নেই। আচ্ছা, টু মাদারবোর্ড ডিউ টু ডিফেক্টিভ, ডিউ টু ডিফেক্ট defects, defects ডিউ টু ডিফেক্টস। তাহলে দুটো কত হবে? 8,000 টাকা, 8,000 টাকার রিটার্ন হচ্ছে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। আচ্ছা, মানি রিসিপ্ট, মানি রিসিপ্ট বলো। মানি রিসিপ্ট কিসের জন্য? ডেটরসের কাছ থেকে যদি টাকা পেয়ে থাকো তখন মানি রিসিপ্ট দিতে হবে। কাকে দিতে হবে? ডেটরসকে। এখানে আমাদের ডেটরসকে মানে পিকিউআর এক্সওয়াইজেড এর মধ্যে তুমি যদি দেখো কে কার ডেটরস হবে? এক্সওয়াইজেড এর ডেটরস হচ্ছে পিকিউআর, কারণ পিকিউআর কে সেল করেছিল। তাহলে এক্সওয়াইজেড কাকে মানি রিসিপ্ট দেবে টাকা দিলে? পিকিউআর কে। পিকিউআর কে মানি রিসিপ্ট দেবে, তাহলে এক্সওয়াইজেড দেবে তো। তাহলে দেখো এখানে নিচে কার নাম আছে? এক্সওয়াইজেড এর আছে নাম, ফর সিগনেচার, তাই তো। তো এখানে রিসিপ্ট নাম্বার, যে কোনো ডকুমেন্টের নাম্বার থাকে বলেছি। রিসিপ্ট নাম্বার সাপোজ কত টাকার কেনা হয়েছিল? 4 লাখ, 8 লাখ, 8,40,000, 8,40,000 ধরো এখানে 8,000 মাইনাস হয়ে যাবে না, 8,000 টাকা দুটো রিটার্ন হচ্ছে। তাহলে এখানে রিসিপ্ট নাম্বার যে কোনো দাও, রিসিপ্ট নাম্বার RN সাপোজ রিসিপ্ট নাম্বার এরকম দিয়ে দাও 2022। সাপোজ আজকে কত তারিখ আছে? আর কিছু আছে কি আজকে? তাহলে আর কিছু ডকুমেন্ট নেই, তাহলে এটাই আজকে দিয়ে দিচ্ছি। আজকেই ধরো টাকা পেয়েছো, বাকি যেটা ছিল কত টাকা কি? আচ্ছা, আমি পুরো টাকার বাকি যেটা পুরোটাই লিখে দিচ্ছি। পুরোটা বলতে মানে 8,40,000 তো মাদারবোর্ড, ওখান থেকে যে দুটো রিটার্ন হয়েছে 8,000 সেটা মাইনাস করে বাকিটা রিসিভ, ব্যালেন্স অ্যামাউন্ট। রিসিভ উইথ থ্যাঙ্কস, কার কাছ থেকে টাকা পাচ্ছো? পিকিউআর। পিকিউআর। ধরুন ক্যাশ সেলসে যখন কিছুটা হয়েছিল সেটাও কি ধরতে হবে এর মধ্যে? না না, ক্যাশ সেল তো অন্যজনকে হয়েছে, ক্যাশ সেল তো একে হয়নি। সেটা আমি তোমাকে ক্যাশ মেমো বোঝাতে গিয়ে দুটো ক্যাশ সেল দেখালাম, সেটা কি পিকিউআর কে হয়েছে? পিকিউআর কে তো হয়নি, সেটা অন্য কাউকে হয়েছে, এক্সওয়াইজেড অন্য কাউকে করে। দুটো করেছি ক্যাশ সেল। কার কাছ থেকে টাকা পেয়ে গেল? পিকিউআর এর কাছ থেকে। তাহলে আচ্ছা, চেক নাম্বার আমি এখানে দেবো, কারণ পরের স্টেজেই চেক ব্ল্যাঙ্ক চেক আছে কি?
ব্ল্যাঙ্ক চেক তো নেই। আচ্ছা চেক আমি চেকেই করছি। আহ, চলো চেকেই এখানে ধরে নাও যে পিকিউআর চেকেই টাকাটা দিয়েছে। 8,40,000 থেকে 8,000 বাদ গেলে কত টাকা হবে? 8,40,000 থেকে 8,000 আর কত টাকা পেলো তাহলে? 8,32,000। 8,40,000 থেকে দুটো রিটার্ন ছিল 8,000 টাকা। হুম। আচ্ছা চেক নাম্বার, চেক দিলে তার একটা নাম্বার তো থাকবেই, 6টা ডিজিট, 6 ডিজিট চেক নাম্বার। ডেটেড, আজকেই চেক পেয়েছো, আজকের ডেটেই চেক আছে। আচ্ছা ড্রন কোন ব্যাংকের চেক? সাপোজ ওয়েলথি ব্যাংকের চেক। ওয়েলথি ব্যাংক, সেই চেকে ব্যাংক লেখা থাকবে। পিকিউআর তো চেক দিচ্ছে আর তুমি মানি রিসিপ্ট দিচ্ছ, তুমি হচ্ছে XYZ। তো কোন ব্যাংকের চেক তুমি পেলে, সেই চেকের নাম্বার কি আছে, ডেট কি আছে, এগুলো সব লিখছো। মানি রিসিপ্ট দেবে না? মানি রিসিপ্ট বলতে এখানে মানি বলতে চেকে চেক পেলেও দিতে হবে, চেক পেলেও দিতে হবে। মানে XYZ এর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইটা ড্রন অন না না, XYZ তো মানি রিসিপ্ট দিচ্ছে। মানি রিসিপ্ট কেন দিচ্ছে? চেক পেয়েছে বলে। কার কাছ থেকে চেক পেয়েছে? পিকিউআর এর কাছ থেকে চেক পেয়েছে। সে পিকিউআর এর যে কোনো ব্যাংকের চেক থাকতে পারে। সেই কোন ব্যাংকের চেক পেয়েছো, তার চেক নাম্বার কি আছে, ডেট কি আছে, সেটা সব ডিটেল এখানে লিখছো। ঠিক আছে, লিখে দিয়ে দেবে। ঠিক আছে, এইটা নেওয়া হয়েছে। তাহলে 8,32,000। আচ্ছা এখানে তাহলে বিল নাম্বার তো থাকছেই একটা। বিল নাম্বার এখানে কি দিয়েছিলাম? এখানে কিছু দিয়েছি? ইনভয়েসে কি কি দিয়েছিলাম? INB 02-2122। তাহলে বিলে সোজা লিখবে 21-22। আচ্ছা এটা তাহলে বিল নাম্বার হয়ে গেল। ডেট 5 তারিখ ছিল, বিলের ডেট, বিলের ডেট 5 তারিখ দিয়েছিলাম, বিলের ডেট। অ্যামাউন্ট কত ছিল? বিলের অ্যামাউন্ট কত ছিল? 8,40,000 ছিল তো, কিন্তু তোমার রিটার্ন কত হয়েছে? সেটা কি ছিল? ডেবিট নোট। ডেবিট নোটের নাম্বার দাও এবার। বিল নাম্বার হলো, ওর নিচে ডেবিট নোটের একটা নাম্বার দিতে হবে। ডেবিট নোট যেটা ইস্যু হয়েছিল CN 02-2122, 7 তারিখে ডেবিট নোট, 7 তারিখে রিটার্ন গেছে। CN 02-2122, 7 তারিখ। 8,000। তাহলে নেট অ্যামাউন্ট কত হচ্ছে? 8,32,000। তাহলে 8,32,000 পেয়ে গেছো এদিকে চেকের থ্রুতে। ঠিক আছে, মিলে গেছে দু সাইড। তাহলে কোনো আর ডিউ নেই। এটা তাহলে সিগনেচার করে দিয়ে দেবে। এরপরে চেক, চেকের ফরম্যাট দেখেছো? কারেন্ট অ্যাকাউন্টে পাসবই ক্লোজিং ব্যালেন্সের কি হয়? ক্রেডিট না ডেবিট? পাসবইয়ে ক্লোজিং ব্যালেন্সটা ক্রেডিট হয় না ডেবিট? পাসবইয়ের ক্লোজিং ব্যালেন্স ক্রেডিটই হবে। ব্যাংকে টাকা আছে মানে ক্রেডিটই হবে। আচ্ছা লোন যেগুলো থাকে তার ডেবিট হবে। তার debit হবে। ব্যাংকের হিসাব আলাদা আছে। ব্যাংকে বুঝতে পেরেছি আমি, জানি, মানে একটু গোলমাল ব্যাংকে হয়ে যায়। ক্রেডিট ব্যালেন্স মানে টাকা আছে, হ্যাঁ। ডেবিট ব্যালেন্স মানে লোন হয়ে গেছে। আমি স্যার লোনটা জানতাম না, বুঝতে পারতাম না। লোনের যে আলাদা পাসবই হয় জানতাম না। আচ্ছা আমি বলছি একটার মধ্যে তো সব কিছু। পাসবই মানে কি? পাসবই মানে হচ্ছে তুমি যে ট্রানজেকশন গুলো করছো তার একটা রেকর্ড। তো প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা রেকর্ড থাকবে, যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন তার একটা রেকর্ড থাকবে, হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি। যে চেক পার্টিজ টু এ চেক,
জিনিস প্র্যাকটিক্যাল লাগবে পেন্সিল পেন্সিলে চেক কারণ আমার এদিকে প্রফিটটাও ঠিকঠাক একটা অ্যাভারেজের মধ্যে রাখতে হবে আচ্ছা চেক চেক কাকে অর্ডার দেবে চেকের থ্রু দিয়ে চেক কি বলা রয়েছে চেক ইজ এ ডকুমেন্ট দ্যাট অর্ডারস পেমেন্ট অফ মানি ফ্রম a bank account check is a document that orders a payment of money from a bank account orders কাকে অর্ডার দিচ্ছ তুমি ব্যাংকে অর্ডার তুমি চেকের থ্রু দিয়ে কাকে অর্ডার দিচ্ছ ব্যাংকে অর্ডার দিতে হ্যাঁ ব্যাংকে অর্ডার দিচ্ছ কি টাকাটা তোমাকে পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ ব্যাংকে চেকের থ্রু দিয়ে তুমি ব্যাংকে বলছো কি আমার এই টাকা পেমেন্ট করে দিন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আচ্ছা এরপরে কি আছে পারসন রাইটিং দ্য চেক ইউজুয়ালি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না থাকলে চেক কি করে হবে হোয়ার মানি ইজ হেল্ড জেনারেল কথা লেখা আছে ড্রয়ার রাইটস ভেরিয়াস ডিটেলস লাইক পেই নেম ড্রয়ার মানে তাহলে বুঝতে পারছো ড্রয়ার মানে কি ওই যে টাকাটা যে চেক লিখছে মানে যার চেক বুক তাকেই ড্রয়ার বলা হচ্ছে মানে যার অ্যাকাউন্ট আছে সোজা কথা। সে কার নাম লিখছে পেইজ নেম মানে যাকে টাকাটা দিতে হবে পেই মানে কি যে টু হোম দ্য অ্যামাউন্ট টু বি পেড পেইজ নেম ডেট অ্যামাউন্ট এগুলো তো লিখতেই হবে অ্যান্ড সাইন করতে হবে কে সাইন করবে ড্রয়ার মানে যে চেক লিখছে তাহলে পার্টি কজন আছে দেখে নাও পার্টি রয়েছে ড্রয়ার একজন চেকের কতজন পার্টি আছে ড্রয়ার মানে যে চেক লিখছে মানে যার অ্যাকাউন্ট আর কি যে চেক লিখছে চেক ইস্যু করছে যে তারপর পেই মানে যে চেকের টাকা পাবে আর ড্রই হচ্ছে ব্যাংক ড্রই বলা হবে তাহলে চেকের তিনটে পার্টি ড্রয়ার ড্রই পেই ড্রয়ার বলতে নিজে যে চেক লিখছে মানে অ্যাকাউন্ট হোল্ডার যাকে পে করা হবে পেই আর ড্রই হচ্ছে ব্যাংক তো এখানে আমি যে মানি রিসিপ্টটা লিখেছিলাম মানি রিসিপ্ট কোথায় গেল মানি রিসিপ্ট এখানে ড্রন অন লেখা ছিল মানি রিসিপ্টে দেখো ড্রন অন লেখা ছিল এখানে কি ব্যাংক লিখেছি ওয়েলথি ব্যাংক তাহলে কি বোঝাচ্ছে যে ওয়েলথি ব্যাংকের চেক এখানে ড্রয়ের নাম তাহলে এখানে ড্রয় কে ওয়েলথি ব্যাংক তুমি যে চেকটা পেয়েছো সেখানে ড্রয় কে ওয়েলথি ব্যাংক আচ্ছা কত ধরনের চেক হবে দেখো তো এখানে একটা লেখা আছে যে ইট ইজ আ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে তুমি বাতিল করে না নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে তুমি একজনকে ট্রান্সফার করতে পারো আমি তোমাকে চেক দিলাম তুমি সেই চেকটাকে আবার অন্য কাউকে দিতে পারবে আমি ধরো একটা চেক দিলাম তো আমি ধরো তোমাকে একটা চেক দিলাম চেকে লেখা থাকে কি পে বলে লেখা থাকে কি থাকে না পে বলে পের পরে মিস্টার তোমার নাম বলো রাকেশ পে মিস্টার রাকেশ তুমি কি করলে তুমি হয়তো এই চেকটাই অন্য কাউকে দিতে চাইছো ধরো এখানে লেখা রয়েছে 50,000 এই চেকটাই অন্য কাউকে দিতে চাইছো তুমি এই চেকের পিছনে গিয়ে লিখবে তুমি ধরো দিতে চাইছো যাকে দিতে চাইছো এন্ডোর্স কি লিখবে এন্ডোর্স টু তার নাম ধরো জয় কেন জয় খান এন্ডোর্স টু জয় খান মানে তুমি জয় খানকে দিয়ে দিয়েছো এবার ও যদি গিয়ে ব্যাংকে জমা করে ওর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে নিগোসিয়েবল বলতে নিগোসিয়েবল এর মানে হচ্ছে ট্রান্সফারেবল নিগোসিয়েবল মিন্স ট্রান্সফারেবল যেটা বলছো ধরুন স্যার আমি চেকটা কুড়িয়ে পেলাম এন্ডোর্সটা পেলাম না লেখা নেই আমি স্যার ওখানে এন্ডোর্স লিখে জয় খান মানে আমার নামটা লিখে দিলাম তাহলে স্যার আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে আসবে হ্যাঁ সেটা তোমার ডিপেন্ড করছে কোন ধরনের চেক ঠিক আছে চেক অনেক ধরনের হয় চেক কুড়িয়ে পেলে সব দেখি তুলে দিই মানে তো সবসময় চিটিং বাজি কোশ্চেন গুলো আসে কেন আরে বাবা, সলভ শোন। কোশ্চেন করলে না সব চিটিং বাজি কোশ্চেন অ্যাকাউন্ট স্যার ওটার জন্য কি স্যার হুম। আচ্ছা তাহলে চেকের কত ধরনের হয় চিটিং বাজি বিআরআর চেক অর্ডার চেক ক্রস চেক বিআরআর চেক বলতে
সেই চেকের উপরে কি করে বুঝবে বিআরআর চেক? সেই চেকের উপরে অর বিআরআর লেখা থাকবে। স্যার এর স্পেসিফিকেশন কি? এখানে যেমন তোমার এইখানে চেকটা দেখো, এখানে কি লেখা রয়েছে, পে পে ভার্চুয়াল স্লট প্রাইভেট লিমিটেড और বিআরআর আছে, দিয়ে দেখো और বিআরআর, তার মানে এটা কি চেক? বিআরআর চেক। বিআরআর চেকে কি হবে, বিআরআর চেকে যে নিয়ে যাবে সে পেয়ে যাবে টাকা। ধরো তুমি রাস্তায় ফেলে দিয়েছো, ধরো এই কোম্পানির কোনো অ্যাকাউন্টেন্ট নিয়ে যাচ্ছিল, রাস্তায় পড়ে গেছে, তুমি কুড়িয়ে নিয়ে চলে গেছো, ব্যাংকে জমা করে দিয়েছো, তুমি টাকা পেয়ে যাবে, কারণ বিআরআর লেখা আছে না। বিআরআর মানে কি, যে বিআর করবে এটা ক্যারি করে নিয়ে যাবে, যে ক্যারি করে নিয়ে যাবে সেই পেয়ে যাবে। বিআরআর মানে হলো যে ক্যারি করে নিয়ে যাবে। স্যার এটা তো পেইন নেম লেখা আছে, পেই। হ্যাঁ পেই তো লেখা আছে, और বিআরআর और অথবা তো পেতে যেটা নামটা লেখা আছে তো পেই। হ্যাঁ পেই। মানে এটা কোন ক্ষেত্রে ইউজ হয় জানিস তো? ধর কোনো কোম্পানিকে পেমেন্ট করলে কোম্পানি তার নিজে গিয়ে তুলবে না, কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাবে, স্টাফকে দিয়ে, তো যাকে দিবে সেই করে দেবে। তাহলে এখানে পেই হচ্ছে ভার্চুয়াল স্লট 30,000 টাকা চেক যদি কোম্পানি স্টাফ হারিয়ে দেয়, সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, 30,000 টাকা কেটে দেবে। ঠিক আছে। তাহলে বিআরআর চেক, বিআরআর চেক বলতে তাহলে যে কেউ মানে যেটা যার কাছে যে চেকটা যে পজেস করবে, পজেস করবে মানে যার কাছে থাকবে যে গিয়ে বললো ব্যাংকে আমার সে টাকা নিয়ে নিতে পারবে। এই তোরা ইউজ করে বের হচ্ছে, তোরা use করিস। এখানে কি বলেছে, বিআরআর চেক হচ্ছে রিস্কি, এখানে রিস্কি লেখা রয়েছে হ্যাঁ, কেন? ওই যে if যে নিয়ে if যাবে such সেই checks are lost, if such checks are lost মানে যদি ওই চেক হারিয়ে যায়, lost, if such checks are lost, finder of checks যে খুঁজে পেয়েছে, finder of check can collect the payment from bank, ব্যাংকের কাছ থেকে কালেক্ট করে নিতে পারে, সেই কারণেই আর একটা হবে স্যার, ধরুন ব্যাংকে চেকটা হারিয়ে গেছে, সেই ব্যাংকে আমি জানলাম যে আমার চেকটা হারিয়ে গেছে, চেকটা কিছু বলবেন না, সেটা হতে পারে। হুম ধরুন আমার চেকটা হারিয়ে গেছে, আমি ব্যাংক থেকে জানালাম যে আমার চেকটা এখন ইস্যু করবে না, চেকটা হারিয়ে গেছে। হুম তাহলে স্টপ পেমেন্ট যাবে, ওটা স্টপ পেমেন্ট হয়ে যাবে, কিন্তু রিস্কি তো। হ্যাঁ রিস্কি স্যার। এবার অর্ডার চেকে এসে যাও, অর্ডার চেকে কি লেখা থাকবে, और অর্ডার লেখা থাকবে, তার মানে যার নাম ওখানে লেখা থাকবে পে বলে, পে টু যার নাম লেখা থাকবে, পে পরে যার নাম লেখা থাকবে, और অর্ডার বা ও যাকে অর্ডার দেবে। আমি তোমাকে চেক লিখে দিলাম, তুমি আবার কাউকে যদি এন্ডোর্স করো, এন্ডোর্স বলে তার নাম লিখে নিচে সাইন করলে, এখনই যেটা দেখালাম এখানে, আমি তোমাকে দিলাম পে মিস্টার রাগেশ 50,000, এবার তুমি এই চেকের পেছনে এন্ডোর্স টু জয় বলে তুমি সাইন করলে, ঠিক আছে, তার মানে জয় খানই পাবে, রাজেশ খান পাবে বা জয় খান পাবে। ওই চেকটা আপনি আমাকে দিয়েছিলেন, হ্যাঁ আমার ধরুন ওকে আবার টাকা দিতে হবে, হ্যাঁ। আমি ওর নামে ইস্যু করে দিলাম, হ্যাঁ ও ওটাই হচ্ছে সাইন করবে। এন্ডোর্স করা, এন্ডোর্স করা। এবার জয় খান যদি আবার ট্রান্সফার করতে যায়, জয় খান বলবে কি এন্ডোর্স টু হ্যাঁ মিষ্টি খায়। না না আমি নেবো নেবো 3 মাসের টাকা নিলেই মার দেবো। বৃষ্টি জৈন, আবার সাইন করবে। এরকম কতজনের হতে পারে? হতে পারে আনলিমিটেড টাইম, ম্যাচিউরিটি যতক্ষণ না কমপ্লিট, যতদিন ভ্যালিডিটি পর্যন্ত 3 মাস ভ্যালিডিটি থাকে, হ্যাঁ আনলিমিটেড টাইম তুমি এন্ডোর্স করতে পারো, কিন্তু ভ্যালিডিটি পিরিয়ড এর পরে করলে তো আর কোনো লাভই হচ্ছে না, মানে ওই 3 মাসের মধ্যে আনলিমিটেড টাইম করা যাবে, এন্ডোর্স করা যাবে, সাইন করতে হবে না তো যে কেউ তো তোমার, ওই নামের পরে সাইন করি। তার ফলে কি হবে, তোমার ম্যাচ করে দেখা হবে নামটা, এটা সাইনটা। আমি নেবো না তো চেটিং বাড়ি টাকা পয়সা, ঠিক আছে, তোর যে ফান্ডের টাকা। আচ্ছা এখানে তাহলে কি লেখা রয়েছে, এখানে দেখো এখানে কি লেখা রয়েছে, পেবল টু পারসন স্পেসিফাইড দেয়ার ইন, তাহলে এখানে পেবল কাকে করা হচ্ছে, পেবল কাকে হচ্ছে, টু পারসন স্পেসিফাইড দেয়ার ইন, যার নাম সেখানে স্পেসিফাই করা রয়েছে, স্পেসিফাইড দেয়ার ইন, তার মধ্যে যার নাম মেনশন করা রয়েছে দেয়ার ইন অ্যাজ পেই হিসাবে, অর টু এনি পারসন যে কোনো পারসনকে, টু হোম ইট ইজ এন্ডোর্স যাকে এন্ডোর্স করা হচ্ছে, এন্ডোর্স বলতে
হস্তান্তর করা, ট্রান্সফার করা, ঠিক আছে। এরপরে এসে যাও ক্রস চেক। ক্রস চেক কি? ক্রস চেক যাতে তুমি দুটো প্যারালাল লাইন টেনে দিচ্ছ, প্যারালাল লাইন, ঠিক আছে। চেক এইভাবে রয়েছে, তার এই কোণাতে দুটো প্যারালাল লাইন টেনে দিচ্ছ, সেটা হচ্ছে ক্রস চেক। ক্রস চেক কেন লাইন টানছে দুরকম? অন দ্য ফেস অফ চেক উইথ অর উইদাউট অ্যাডিশনাল ওয়ার্ডস। এর ভেতরে কিছু লেখাও যেতে পারে অ্যাডিশনাল ওয়ার্ডস, যেমন অ্যান্ড, কোং, অ্যাকাউন্ট পেই, নট নেগোসিয়েবল, এইসব ওয়ার্ড লেখা যেতে পারে। তাহলে তুমি দুটো যদি লাইন টানো তাহলে সেটা ক্রস চেক হয়ে গেল। এবার তার ভেতরে অ্যাকাউন্ট পেইও লিখতে পারো, নট নেগোসিয়েবল লিখতে পারো, এগুলো লেখা যেতে পারে। এবার এই ক্রস চেকের কি ফিচার্স রয়েছে? এটা এনক্যাশ করা যাবে না ক্যাশ কাউন্টারে। ব্যাংকের যে ক্যাশ কাউন্টার, সেখানে গিয়ে যদি বলো আমি অ্যাকাউন্টে জমা করবো না, আমাকে ক্যাশেই দিয়ে দিন, হবে না, ঠিক আছে। তোমাকে কিভাবে নিতে হবে? তাহলে অ্যাকাউন্টেই জমা করতে হবে। ক্রস চেকে তাহলে তুমি কাউন্টারে গিয়ে যদি বলো যে আমি ক্যাশেই নিতে চাই, অ্যাকাউন্টে জমা করবো না, হবে না, কারণ অ্যাকাউন্টেই জমা করতে হবে ক্রস চেকের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাকাউন্টেই জমা হবে। তার মানে তুমি আলটিমেটলি জানতে পারবে যে তোমার টাকাটা কার অ্যাকাউন্টে গেল, ঠিক আছে। কিন্তু ক্যাশ যদি কেউ নিয়ে নেয়, তুমি জানতে পারবে কি? অ্যাকাউন্ট পেই চেক তাহলে কোথায় জমা হবে? অ্যাকাউন্টেই জমা হবে, ঠিক আছে। ক্যাশের কাউন্টারে পাবে না, এখানে কি বলেছে? ক্যাশ কাউন্টারে পাবে না, তার মানে অ্যাকাউন্টেই জমা হবে। ক্যান অনলি বি ক্রেডিটেড টু পেইজ অ্যাকাউন্ট, পেইর অ্যাকাউন্টেই ক্রেডিট হবে। এই চেকটাই ঘুরে আসবে। না, আর বাকিগুলো আচ্ছা, পোস্ট ডেটেড চেক কি আছে? পোস্ট ডেটেড চেক বলতে যে চেকে তুমি ফিউচারের ডেট মেনশন করছো। চেকের ভ্যালিডিটি পিরিয়ড কবে? কতদিন? 3 মাস। 3 মাস। যেই ডেট তুমি মেনশন করলে সেখান থেকে 3 মাস মধ্যে তোমাকে টাকা নিয়ে নিতে হবে। আমি তোমাকে আজকের ডেটে চেক দিলাম, আজ থেকে 3 মাসের মধ্যে তোমাকে টাকা নিয়ে নিতে হবে, না তো সেই চেকের টাকা তুমি পাবে না। স্যার লোন নেওয়ার সময় অনেকগুলো স্যার চেক নিয়ে নেয়, কি জন্য নেয় স্যার? কি চেক নিয়ে নেয়? চেক নিয়ে নেয় তো স্যার, যে আমাদের সই করে চেক দিয়ে দাও, যে এতগুলো চেক দিয়ে, এতগুলো চেক দিয়ে দাও? ব্ল্যাঙ্ক চেক দিয়ে দাও ওরা। আচ্ছা, সেটা পরে আসছি, এরপরে তুমি পাবে, সেটা এরপরে তুমি পাবে। দিবারে প্রকল্প না পাবো। সই করে দিস। হ্যাঁ, সই করে তো দিতে হবে, যদি এমনি এমনি চেক দিবে। আচ্ছা, পোস্ট ডেটেড চেক কি আছে দেখো। পোস্ট ডেটেড চেক হচ্ছে যে চেকে তুমি ফিউচারের ডেট মেনশন করছো, সেটাই হচ্ছে পোস্ট ডেটেড চেক। ধরো আজকে তোমাকে চেক দিলাম, আজকে ক তারিখ? 8 তারিখ তো, কিন্তু তারিখ আজকে দিলাম না, তারিখ দিলাম 20 তারিখ। তার মানে তুমি কি কালকে যে টাকা তুলতে পারবে? যতক্ষণ না 20 তারিখ আসছে, ওটাই হচ্ছে পোস্ট ডেটেড চেক। সেই ডেট থেকে আবার অ্যাডভান্স পেমেন্ট কি? ফিউচারের ডেট মেনশন করাই হচ্ছে, যেই ডেটে ফিউচারের ডেট মেনশন থাকছে সেটাই হচ্ছে পোস্ট ডেটেড চেক, এটা কিছুই নয়। সেই ডেটটা থেকে 3 মাস পর টাকা তুলতে পারবে। হ্যাঁ, সেই ডেটটা থেকে, হ্যাঁ, যতক্ষণ না সেই ডেটটা আসছে তুমি তাহলে টাকা তুলতে পারছো না। তোমাকে আজকে আমি চেক দিলাম, কিন্তু ডেটটা আজকে দিলাম না, ফিউচারের কোনো ডেট দিলাম, তার মানে তুমি আজকে গিয়ে টাকা তুলতে পারবে না। স্টিল চেক হচ্ছে 3 মাস পেরিয়ে গেলে তাকে বলা হবে স্টিল চেক, মানে তা সেই চেকের টাকা আর পাবে না। কি লেখা রয়েছে? প্রেজেন্টেড ফর পেমেন্ট আফটার 3 মান্থস ফ্রম দ্য ডেট অফ চেক। চেকের ডেট থেকে তুমি যখন প্রেজেন্ট করছো 3 মাস পরে, তখন তাকে বলা হচ্ছে স্টিল চেক। নট হনার্ড বাই ব্যাংক। নট হনার্ড মানে চেকের টাকা তুমি পাচ্ছ না, হনার মানে নট হনার্ড মানে ব্যাংক তোমাকে চেকের টাকা দিচ্ছে না। হনার। ডিসঅনার মানে নট হনার মানে ডিসঅনার, নট হনার মানে ডিসঅনার, ডিসঅনার্ড বাই ব্যাংক। বুঝতে পারছো? ওই চিট ফান্ডের সময় টাকা জমা দিবে, কিছু বুঝলে? চেক দিবে। তোমার তো এটা রিভিশন হচ্ছে।
তারপর সবাইকে স্টেট দিবে তাহলে বিআরআর চেক কি হবে? বিআরআর চেকে যে কেউ নিতে পারবে গিয়ে টাকা, রাস্তায় পড়ে গেলে যে কেউ নিয়ে নেবে টাকা। করবে সেই নেবে আচ্ছা, অর্ডার চেকে অর্ডার থেকে যার নাম যার নাম মেনশন মেনশন থাকবে থাকবে সেই পাবে এন্ডোর্স করে যদি সে থাকে সে পাবে যাকে, যার নাম পেই হিসাবে রয়েছে বা যাকে তুমি অর্ডার দিয়েছে পে করার জন্য, একে পে করে দিন। এন্ডোর্স, যাকে এন্ডোর্স করছো সে পাবে। ক্রস চেকে মেন কাটা হয়ে যাবে। দুটো লাইন থাকবে আর তার ভেতরে কিছু লিখতে পারো, যেমন অ্যাকাউন্ট পে লিখতে পারো, নট নেগোসিয়েবল লিখতে পারো। এতে লেখাতে কোনো ডিফারেন্স নেই, যে কোনো লেখা যেতে পারে, ব্যাস শুধু লাইন ড্র করলেই হবে। লাইন ড্র করলেই ক্রস চেক হয়ে যাবে। এবার সেটার মেন ফিচার্স কি, তুমি ক্যাশ কাউন্টারে নিতে পারবে না, তোমাকে ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে হবে। তোমার বিআরআর চেকে তুমি ক্যাশের কাউন্টারে গিয়ে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। ওটাই করবে পোস্ট ডেটেড চেক তাহলে কি? ওই ফিউচার ডেট, ফিউচার ডেট আজকের ডেট বলতে আর স্টিল চেক তাহলে কি? ঠিক আছে। ফিউচারের কোনো ডেট দেওয়াকে বলা হয় পোস্ট ডেটেড চেক। যেই চেকে তোমার ফিউচারের কোনো ডেট মেনশন থাকছে সেটা হচ্ছে পোস্ট ডেটেড চেক। এক্সপায়ারি কি? তোমার তো এখন তো ডেট আসেনি। স্টিল চেকটা বলতে পারো এক্সপায়ারি চেক। আচ্ছা, চেকের তাহলে কিছু ছবি দেখো, কালারিং। আচ্ছা, তোমাদের তো টাইম অফ হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। স্যার আমারটা সাথে দেখে